আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বাংলা সাইক্লোন এডিটরের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ এসএসসি 25 শিক্ষার্থীদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমরা শিখব পরিচ্ছেদ 17 অর্থাৎ শব্দের শ্রেণীবিভাগ। এই পরিচ্ছেদটা তোমাদের মানে শব্দগুলো মনে রাখার কৌশল, আরবি, ফার্সি, ইংরেজি, পর্তুগিজ, ফরাসি সবগুলো মনে রাখার কৌশল দেওয়া আছে। তবে এই পরিচ্ছেদটা নিয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া নেই। আমার চ্যানেলে কোনটা কোন শব্দ এগুলো মনে রাখার কৌশলটা দেওয়া আছে। তোমরা যারা কৌশলগুলো মনে রাখতে পারো না, অর্থাৎ নিচের কোনটি আরবি শব্দ, নিচের কোনটি ফার্সি শব্দ মনে রাখতে পারো না, তারা অবশ্যই ওই ক্লাসগুলো দেখে আসবে। প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে যে কোনটা কোন ভাষার শব্দটা মনে রাখার কৌশলটা দেখে আসবে, তাহলে তোমরা এটা পারবা। আর এই চ্যাপ্টারটা বিস্তারিত ব্যাখ্যার পরে তোমাদেরকে এই চ্যাপ্টার থেকে সাজেশনমূলক এমসিকিউ দেবো, যে সাজেশনমূলক এমসিকিউ থেকে ইনশাআল্লাহ কমন পড়বে। তা চলো ক্লাসটা শুরু করি। তা আবারও বলতেছি, তোমাদের যে কোনটা কোন ভাষা শব্দ ওই ভিডিওটা এই আজকের পার্টে নাই, তোমরা এরা পূর্বের প্লেলিস্ট থেকে দেখে নিবা। তাহলে চলো শব্দের শ্রেণীবিভাগটা শুরু করি। বাংলা শব্দভাণ্ডারে বিভিন্ন শ্রেণী বিভিন্ন বিবেচনায় বলতে বাংলা শব্দভাণ্ডারকে বিভিন্ন বিবেচনায় ভাগ করা যায়। একটা হচ্ছে উৎস বিবেচনা, একটা হচ্ছে গঠন বিবেচনা, একটা পদ বিবেচনা। ভালো করে মনে রাখো, কয় ভাগে ভাগ করছে? 3 ভাগে। একটা হচ্ছে উৎস অনুযায়ী, একটা গঠন অনুযায়ী, একটা হচ্ছে পদ বিবেচনায়। ঠিক আছে, পূর্বের বইয়ে উৎস অনুযায়ী ছিল 5 প্রকার, তোমাদের বইয়ে উৎস অনুযায়ী আছে 4 প্রকার, অর্থাৎ অর্ধদশমটা বাদ দিয়ে দিছে। ক্লিয়ার? এটা মনে রাখবা। ঠিক আছে, তাহলে প্রথমে এমসিকিউ আসতে পারে, বাংলা শব্দভাণ্ডারকে বিভিন্ন বিবেচনায় কয় ভাগে ভাগ করা যায়? কীভাবে? কয় ভাগে? 3 ভাগে, শব্দ, গঠন এবং পদ। ওকে, তাহলে এবার আমরা উৎস বিবেচনায়, গঠন বিবেচনায় এবং পদ বিবেচনায়। আচ্ছা, তাহলে এবার উৎস বিবেচনার শব্দের শ্রেণীভাগটা আমরা একটা পড়ি। উৎস বিবেচনায় বাংলা শব্দভাণ্ডারকে 4 ভাগে ভাগ করা যায়। পূর্বের বইয়ে 5 ভাগে ছিল, তৎসম, এরপরে ছিল অর্ধতৎসম, তারপরে তদ্ভব, দেশি বিদেশি। তাহলে এখন তোমাদের বইয়ে অর্ধতৎসমটা বাদ দিয়ে দিছে। তাহলে উৎস বিবেচনায় কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। উৎস বিবেচনায় কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। উৎস বিবেচনায় কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। ক্লিয়ার? তাহলে কি কি? তৎসম, তদ্ভব, দেশি বিদেশি। এমসিকিউ আসতে পারে, কিন্তু উৎস বিবেচনায় কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। ওকে, ফাইন। এর মধ্যে তৎসম এবং তদ্ভব শ্রেণীকে নিজস্ব উৎসর এবং দেশি বিদেশি শ্রেণীকে আগন্তুক উৎস হিসেবে বিবেচনা গণ্য করা হয়। খুবই ইম্পর্টেন্ট। তাহলে তৎসম এবং তদ্ভব শব্দগুলো আছে নিজস্ব উৎস, অর্থাৎ আমাদের নিজস্ব দেশীয় উৎস থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, আর দেশি ও বিদেশি শ্রেণীকে আগন্তুক, অর্থাৎ ভিন দেশে থেকে, অতিথি দেশ থেকে নেওয়া হয়েছে, যেমন পর্তুগিজ, ফার্সি, ওলন্দাজ, এগুলোতে নেওয়া হয়েছে। তাহলে এই লাইনটা আমি যদি বোল্ড করি না বা দাগাই না, এই লাইনটাও ইম্পর্টেন্ট। তাহলে তৎসম এবং তদ্ভবটা হচ্ছে নিজস্ব উৎস, তৎসম এবং তদ্ভবটা হচ্ছে নিজস্ব উৎস, এবং দেশি ও বিদেশিগুলোকে আগন্তুক উৎস। কথাটা এমসিকিউর খুব মনে হবে, আগন্তুক মানে হচ্ছে অতিথি বা অন্য দেশ থেকে যেগুলো আসছে, এগুলো উৎস থেকে গণ্য করা হয়। এবার আসে তৎসম শব্দের সংজ্ঞাটা। এমসিকিউতে আসে তৎসম এবং তদ্ভব শব্দের সংজ্ঞাটার মধ্যে একদম হুবহু সেম, যদি একটা জায়গায় ব্যতিক্রম। দেখো, প্রাচীন ভারতীয় আর্য থেকে বিবর্তিত যেসব বাংলা শব্দ লিখিত চেহারা সংস্কৃত ভাষার অনুরূপ হলো, এটা হচ্ছে তৎসম। আর সংস্কৃত থেকে, দেখো, সংস্কৃত থেকে একটু বিতর্কিত চেঞ্জ হয়ে গেছে, তাহলে এটা হবে তদ্ভব। তৎসমটা দেখো একই, একদম সংজ্ঞাটা হুবহু। দেখো, প্রাচীন ভারতীয় তদ্ভবের সংজ্ঞাটাও দেখো, প্রাচীন ভারতীয় আর্য থেকে বিবর্তিত, দুইটাই বিবর্তিত সেসব শব্দ তৎসমের ক্ষেত্রে সে সংস্কৃত ভাষার সাথে অনুরূপ, আর এটা হচ্ছে একেবারেই স্বতন্ত্র আলাদা, বাংলা ভাষার একেবারেই স্বতন্ত্র আলাদা, এগুলোকে তদ্ভব শব্দ বলে। আচ্ছা, তাহলে আমরা তৎসম শব্দের সংজ্ঞাটা আবার পড়ি। প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে, এটা মনে রাখবা, ভারতীয় আর্য ভাষা থেকে বিবর্তিত যেসব বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ, সংস্কৃত ভাষার চেহারা অনুরূপ, এই কথাটা মনে রাখা, সংস্কৃত ভাষার চেহারা অনুরূপ হলে তৎসম শব্দ। যে তাহলে পরীক্ষায় তোলে নিচের কোনটি তৎসম শব্দ? পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ। এই 4টা উদাহরণ আছে, মানে 4টা উদাহরণ থেকে আইবে। এরপরে সংস্কৃত ব্যাকরণ অনুসারে গঠিত পারিভাষিক শব্দ আছে, এইগুলো সবই কি? তৎসম শব্দ। পারিভাষিক শব্দগুলি অধ্যাদেশ, গণপ্রজাতন্ত্রী, মহাপরিচালক, সচিবালয়। তাহলে পরীক্ষায় আসতে পারে নিচের কোনটি তৎসম শব্দ? তাহলে এগুলো, এই যে পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ, এই 4টার সাথে অধ্যাদেশ, গণপ্রজাতন্ত্রী, মহাপরিচালক এবং সচিবালয়, এটাও পড়বা, এর বাইরে কোনো কিছু আসবে না। আবার এটা এইভাবেও আসতে পারে, নিচের কোনটি পারিভাষিক শব্দ? তাহলে তোমরা কোনটা উত্তর করবা? পারিভাষিক শব্দ অধ্যাদেশ, গণপ্রজাতন্ত্রী, মহাপরিচালক এবং সচিবালয়। ক্লিয়ার? এবং একদম পরীক্ষায় যে বলছে এখান থেকে কমন পড়ে। এবার তদ্ভব শব্দ, প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বিবর্তিত যেসব শব্দ বাংলা ভাষায় একেবারেই স্বতন্ত্র। আগেরটা ছিল সংস্কৃত ভাষার অনুরূপ, আর এটা বলবো একেবারেই স্বতন্ত্র, সংস্কৃত থেকে ভিন্ন, একেবারেই স্বতন্ত্র মানে আলাদা। তাহলে এগুলো বলে তদ্ভব শব্দ। এবং এনে কয়েকটা উদাহরণ আছে, এই কয়েকটা উদাহরণ নেবে: হাত, পা, কান, নাক, জিভ, দাঁত, হাতি, ঘোড়া, সাপ, কুমির এবং পাখি। এগুলো হচ্ছে তদ্ভব শব্দ। উদাহরণগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপর দেখো দেশি শব্দ, বাংলা অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠী ভাষা থেকে কিছু শব্দ বাংলা ভাষায় স্থান পেয়েছে, এগুলোকে দেশি শব্দ বলা হয়। অর্থাৎ বাংলা অঞ্চলের আদিবাসী, যারা বাংলাদেশে বসবাস করতো, বাংলা আদিবাসীরা, এদের যে ভাষাটা, এটারে বলে দেশি শব্দ। আদিবাসীদের মনে রাখবা, তাহলে বাংলা অঞ্চলের আদিবাসীদের বললেই দেশি শব্দ মনে রাখবা, আদিবাসীদের বললেই বেশি শব্দ মনে রাখবা।
ক্লিয়ার? যেমন কুড়ি, পেট, কুলা, কুলা, ডাব, টুপর, ডেকি। এই টুপরটা যশোর বোর্ডের তেশলা আছে, এগুলো দেশি ভাষার শব্দগুলো মনে রাখার কৌশল আমি দিয়ে দিয়েছি, চ্যানেলে দেখে নিও। এরপর আসলে বিদেশি শব্দ। ঐতিহাসিক কারণে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের আন্তঃসম্পর্ক হয়, সেসব দেশের বহু শব্দ বাংলায় ভাষায় স্থান করে নিয়েছে। অনেকে বাণিজ্য করতে আসছে, এই দেশে আসছে, মানুষকে তাদের ভাষা শিখাইছে কথা বলার জন্য, এগুলোর বলা বিদেশি শব্দ। এই বিদেশি শব্দগুলো কোনগুলো? আরবি, ফার্সি, ইংরেজি, পর্তুগিজ, ফরাসি, ওলন্দাজ, তুর্কি, হিন্দি ইত্যাদি। তাহলে তোমরা এই আরবি শব্দ, ফার্সি শব্দ, ইংরেজি শব্দ, এইগুলো এর মধ্যে দেখো এই আরবি শব্দ জাকাত শব্দটা ঢাকা বোর্ড দিয়ে দেশে আছে। জাকাত আমরা কিন্তু ওই জল দিয়ে লিখি, কিন্তু এখানে জাকাত বানানটা কিন্তু এইভাবে লিখবা। জাকাত হচ্ছে ঢাকা বোর্ড দিয়ে 23 সালে আসছে। কলম, বাকি, আদালত, এই তিনটা একবারে দিয়েছিল, এই তিনটা একসাথে দিয়ে বলছিল রাজশাহী বোর্ডে যে নিচের কোনটি আর এইগুলো কোন ভাষার শব্দ। তারপর আদালত আসছে একটা বোর্ডে, যশোর বোর্ডে, যশোর বোর্ড 24 সালে। তারপরে দেখো ফার্সি শব্দ ময়মনসিংহ বোর্ড 23 সালে আসছিল এবং প্রশ্নটা একটু বলছিল নিচের কোনটি ফার্সি শব্দ, একই পাশের সাথে একাধিক অপশন ছিল। আচ্ছা, তারপর দেখো চশমা বরিশাল বোর্ড 23 আসছে, দোকান বরিশাল বোর্ড, কুমিল্লা বোর্ড 23 আসছে, কারখানা সিলেট বোর্ড 23 আসছে, কোন ভাষা শব্দ এরকম। তারপরে যে ইংরেজি, ফার্সি, ফরাসি, রেস্তোরাঁ কোন ভাষা শব্দ, বরিশাল 24 আসছে। তারপরে তুর্কি হচ্ছে দারোগা, দিনাজপুর বোর্ড 23 সালে আসছে। হিন্দি চট্টগ্রাম বোর্ড 23 সালে আসছে। তাহলে তোমরা এগুলো আমার চ্যানেল থেকে দেখে ভিডিওগুলো দেখে তাহলে শিখে নিবা, তাহলে কোনটি মনে রাখার, সবগুলো মনে রাখার কৌশল দেওয়া আছে। এবার আমরা পর্ব গঠন বিবেচনায় শব্দের শ্রেণীভাগ। গঠন বিবেচনায় শব্দের শ্রেণীভাগ দুই ভাগ, একটা হচ্ছে মৌলিক, একটা সাধিত। পৃথিবীতে যত শব্দ আছে সবগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মৌলিক, একটা হচ্ছে সাধিত। মৌলিক শব্দ যেটাকে বিশ্লেষণ করা যায় না, ভাঙা যায় না, যেটাকে আর ভাঙা যায় না। যেমন গাছ শব্দটাকে কিন্তু ভাঙা যায় না, কিন্তু আমি যদি বলি গাছে, গাছ যুগ ভাঙা যায়। পাখি ভাঙা যায় নাই, কিন্তু পাখিরা, পাখি যুগরা ভাঙা যায়। ফুল ভাঙা যায় না, আমি যদি বলি ফুলেল ভাঙা যায়। হাত ভাঙা যায় না, হাতা ভাঙা যায়, হাত যুগ হাতা। গোলাপ বাঙ্গা দেয় না, কিন্তু আমি যদি বলি গোলাপি, গোলাপ যুগ দীর্ঘি, গোলাপি, তাহলে বাঙ্গা দেয়। তাহলে যেটাকে বাঙ্গা যাবে না এটা হচ্ছে মৌলিক শব্দ, যেটাকে বাঙ্গা যাবে এটা হচ্ছে সাধিত শব্দ। যেন আমি বলি গোলাপ না বলে আমি গোলাপি বলতাম, বাঙ্গা যায়, তাহলে এটা সাধিত শব্দ। ফুল বাঙ্গা যায় না, মৌলিক শব্দ। যদি বলি ফুলেল, সাধিত শব্দ। মা শব্দটাকে বাঙ্গা যায় না, মৌলিক শব্দ। যদি বলি মায়ের, মা যুগ মায়ের, তাহলে এটা সাধিত শব্দ। ক্লিয়ার? যেটাকে বাঙ্গা যাবে না এটা মৌলিক শব্দ, যেটাকে বাঙ্গা যাবে এটা সাধিত শব্দ। তাহলে সংজ্ঞাটা আসতে পারে যেটাকে বিশ্লেষণ করা যায় না, এটা আছে মৌলিক শব্দ। সাহিত্য শব্দকে যে শব্দকে বিশ্লেষণ করলে এক বা একাধিক অর্থপূর্ণ অংশ পাওয়া যায়, এক বা একাধিক। যেমন ওই যে ফুল যুগ ফুলেলকে ভাঙ্গা যায়, গোলাপ যুগ দীর্ঘি, গোলাপি ভাঙ্গা যায়। তাহলে এক বা একাধিক অর্থপূর্ণ অংশ পাওয়া যায়, কিন্তু মৌলিক শব্দকে এটাকে ভাঙ্গা দেয় না। যেমন সংজ্ঞাটার মধ্যে এটা আমরা উপসর্গ বা প্রত্যয় যুগে বা সমাস প্রক্রিয়ার মাধ্যমে কি সাধিত শব্দ গঠিত হয়। তাহলে পরীক্ষা এমসিকিউ আসতে পারে সাহিত্য শব্দ কীভাবে গঠিত হয়, অথবা সমাস প্রক্রিয়ার মাধ্যমে কোন শব্দ গঠিত হয়, উপসর্গ যুগে কোন শব্দ গঠিত হয়, প্রত্যয় যুগে কোন শব্দ গঠিত হয়। ক্লিয়ার? তাহলে এগুলো সবই সাহিত্য শব্দ। তাহলে এই দেখো এই সাহিত্য শব্দ থেকে ভেরি ইম্পর্টেন্ট, সাহিত্য শব্দ থেকে অনেক প্রশ্ন আসে। যেমন পরিচালক, পরিযুগ, চালক, পরিচালক, গড়মিল, গড়যুগ মিল, গড়মিল। সম্পাদকীয় পরীক্ষা আসবে, সম্পাদকীয় কোন শব্দ, মৌলিক শব্দ না সাহিত্য শব্দ? নীল আকাশ, ঠিক আছে। আচ্ছা, তাহলে নীল আকাশ, নীল যে আকাশ, অর্থাৎ সমাস করলে নীল যে আকাশ এরকম, আর নীল আকাশ, নীল যুগ আকাশ যুগ করলে হবে এরকম, বিভিন্ন এরকম হয় নীল আকাশ। তাহলে এই শব্দগুলো সাহিত্য শব্দ কোনগুলো? পরিচালক, গড়মিল, সম্পাদকীয়, সংসদ সদস্য, নীল আকাশ, এগুলো ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষা এগুলো আসবে, সাহিত্য শব্দগুলো খুবই ইম্পর্টেন্ট। শব্দের দ্বিত্ব করেও সাহিত্য শব্দ তৈরি করা হয়, শব্দের দ্বিত্ব করেও কি সাহিত্য শব্দ তৈরি করা হয়? ফিস, দুমাদুম, এগুলো হচ্ছে সাহিত্য শব্দ, এগুলো কি সাহিত্য শব্দ। ওকে, এবার আসো পদ বিবেচনায় শব্দের শ্রেণীভাগ। শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে পদ বলে। তাহলে সংজ্ঞাটা পরীক্ষায় প্রশ্ন আসে। শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে পদ বলে। বাক্যে ব্যবহৃত হলে পদ, এছাড়া শব্দই। তারপরে শব্দ বা পদকে মোট 8 শ্রেণীতে ভাগ করা যায়। তাহলে কয় শ্রেণীতে ভাগ করা যায়? 8 শ্রেণীতে। পরীক্ষায় তারা নিচের কোনটি পদের নাম নয়? ক্লিয়ার? তাহলে সবগুলো নাম পারলেই তো বাকিটা পারবা কোনটা নয়। তাহলে বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক, আবেগ। আচ্ছা, বাক্যে প্রয়োগের উপর শব্দ শ্রেণীর এই 8 রকম বিভাজন চূড়ান্ত হয়ে থাকে। যেমন যখন বলা হয় লাল থেকে নীল ভালো, এখানে লালটা হচ্ছে একটা বিশেষ্য। লাল থেকে নীল ভালো, তাহলে লাল হচ্ছে কি একটা বিশেষ্য পদ। পরীক্ষা এটা আসতে পারে যে লাল থেকে নীল ভালো, এখানে লাল কি বিশেষ্য পদ। কিন্তু যখন বলা হয় আমি একটি লাল ফুল কিনেছি, এই লালটা তখন কিন্তু বিশেষণ। ক্লিয়ার? এবার আসো এইটা কিন্তু লাল থেকে যেমন আমি একটি লাল ফুল তুলেছি, এখানে লাল কোন শব্দ? আমি একটা গোলাপ ফুল, আমি নীল ফুল তুলেছি কোন এরকম। তাহলে এটা পরীক্ষায় বিশেষণ, পরীক্ষায় আসতে পারে, ভালো করে পড়বা। এবার অনুষ্ঠানের এমসিকিউগুলো একটু দেখি। 1 নাম্বার, উৎস বিবেচনায় বাংলা শব্দভাণ্ডারে কত প্রকার? 4 প্রকার। নিচের কোনটি তৎসম শব্দ? গ্রহ। 3 নাম্বার, কোন শ্রেণীর বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃতের অনুরূপ? বলছিলাম তৎসম। 4 নাম্বার, গঠন বিবেচনায় শব্দ কয় শ্রেণীতে? 2 শ্রেণী, এটা হচ্ছে মৌলিক আর এটা হচ্ছে সাহিত্য। পদ বিবেচনায় কত প্রকার? পদ বিবেচনায় হচ্ছে 8 প্রকার। ক্লিয়ার? আচ্ছা, আর কোনটি পদের নাম নয়? আমরা জানি পদাণু।
তাহলে এই যে আবেগ, অনুসর্গ, যোজক এগুলো হচ্ছে পদের নাম, কিন্তু প্রধান নাম নয়। তাহলে এই চ্যাপ্টার থেকে পরীক্ষা থেকে এমসিকিউ দেখো 2023 সালে এই পরীক্ষা থেকে ধরো 9টি বোর্ডে, কারিগরি বোর্ড ছাড়া 9টি বোর্ডে অর্থাৎ মাদ্রাসা বোর্ড ছাড়া 9টি বোর্ডে 10টা এমসিকিউ আসে, অর্থাৎ কোনো বোর্ডে একাধিক এমসিকিউ এসেছে। আর 24 সালে 4-5টি এমসিকিউ আসছে। তাহলে তোমাদের 25 সালে আবারও এখান থেকে প্রায় সব বোর্ডে প্রশ্ন আসবে, খুবই ইম্পর্টেন্ট। পরিচয় 17। তাহলে এইবার আমরা এই যে পরিচয় থেকে এমসিকিউ সাজেশন দিই, পাশে উত্তর দেওয়া আছে, তোমরা আমার সাথে একবার চোখ বুলিয়ে নিবা, কারণ এই ক্লাসগুলো দেখলে কোনগুলো তোমার পড়তে হবে না এটা আমি জানিয়ে দেবো। উৎস বিবেচনায় বাংলা শব্দগণটা কত প্রকার? এটা হচ্ছে 4 প্রকার। উত্তর হবে খ। 2 নাম্বার নিচের কোনটি তৎসম শব্দ? এটা হচ্ছে মাত্র পড়ে আসলাম, গ্রহ। ক নাম্বার অর্থাৎ 3 নাম্বার হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বিবর্তিত যেসব শব্দ বাংলায় একেবারে স্বতন্ত্র বলে বুঝবা তদ্ভব, আর যদি বলে সংস্কৃতির অনুরূপ তাহলে বুঝবা তৎসম। তাহলে এটা তদ্ভব। 4 নম্বর তৎসম এবং তদ্ভব শব্দগুলো কোন ভাষা থেকে বিবর্তিত হয়ে এসেছে? প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে। 4 হচ্ছে ক। 5 নাম্বার তুপ কোন ভাষার শব্দ? 5 হচ্ছে তুপ হচ্ছে তুর্কি ভাষার শব্দ। তোমাদের মনে রাখার টেকনিকগুলো দেখলে এমনিতেই পারবা। জাকাত কোন ভাষার শব্দ? ঢাকা বোর্ড 23 সালে আসে। জাকাত কোন ভাষার শব্দ? জাকাত হচ্ছে আরবি শব্দ। 7 নাম্বার ফার্সি শব্দের উদাহরণ কোনটি? ময়মনসিংহ বোর্ড 23 সালে আসে। উত্তরটা ভুল। কেন? কোনোটি উত্তর নয়, কারণ কার্তুস শব্দটি ফরাসি শব্দ, আর তারিখ শব্দটি আরবি, বালতি শব্দটি পর্তুগিজ, দারোগা শব্দটি হচ্ছে তুর্কি। তার মানে ফার্সি শব্দ নয়, ফরাসি শব্দ। উত্তর প্রশ্নটা ছিল নিচের কোনটি ফরাসি শব্দ? ভুল, টাইপিং মিস্টেকের কারণে ফার্সি হয়ে গেছে। 8 নাম্বারটা দেখো, কোনটি মৌলিক শব্দ? বরিশাল বোর্ড 24 সালে আসে। তাহলে যেটাকে আর বাংলা যায় না, বিশ্লেষণ করা যায় না, এটাকে বলা হয় মৌলিক শব্দ। উত্তরটা হবে গোলাম। বইয়ে গোলাপ দেওয়া আছে, তোমাদের এটা হবে গোলাম। ঠিক আছে, গোলাম বাংলা যায় না। ক্লিয়ার? আচ্ছা, 9 নাম্বার হচ্ছে নিচের কোনটি দেশি শব্দ? যশোর বোর্ড 23 সালে আসে। দেশি শব্দ কোনটা হবে? উত্তর হবে টুপর। উত্তর হবে ক, টুপর। 10 নাম্বার নিচের কোনটি সাধিত শব্দ? এটা হবে দেখো 4 পরিচালকের বাংলা যায়, চাইলে দেশে সাহিত্য শব্দ। 11 নাম্বার নিচের কোনটি সাহিত্য শব্দ? দিনাজপুর 23 সালে আসে। সম্পাদকীয়। উত্তরটা হবে সম্পাদকীয়, যেহেতু এটাকে বাংলা যায়। 12 নাম্বার শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তার নাম কি? পদ। তখন তার নাম হয়ে যায় কি? পদ। 13 নম্বর উৎস অনুসারে বাংলা ভাষায় শব্দসমূহকে কয়টি প্রধান ভাগে ভাগ করা যায়, বা শব্দের উৎসসমূহ শ্রেণীবিভাগ কয়টি? 4টি। পুরাতন বই ছিল 5টি, এখন হচ্ছে 4টি, কারণ অর্ধদশমরা এখন বাদ দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এটার উত্তরটা হবে খ, 4টি। 14 নম্বর দেখো, পদ বিবেচনায় শব্দ কত প্রকার? পদ বিবেচনায় শব্দ হচ্ছে 8 প্রকার। কয় প্রকার? 8 প্রকার। তারপরে দেখো 15 নম্বর ভেরি ইম্পর্টেন্ট, নিচের কোনটি পর্তুগিজ শব্দ? কুমিল্লা বোর্ড 24 সালে আছে। পর্তুগিজ শব্দ প্রশ্ন, তোমাদের পাঞ্জিরি গাইড কিনেছো, তোমাদের বইয়ে দেওয়া আছে ক, এটা হচ্ছে কারখানা, এটা ভুল আছে। এই উত্তরটা হবে আলমারি। উত্তর হবে 4। ঠিক আছে, 15 নম্বর উত্তর হবে 4। এটা তোমরা ঠিক করে নিও যারা পাঞ্জিরি গাইড কিনছো, বাস সাপ্লিমেন্ট টাইপের কিছু। 16 নম্বর হচ্ছে নিচের কোনটি তৎসম শব্দ? এটা পড়া লাগবে না, তোমাদের বইয়ে নাই। দেখো বোর্ডে আসে কুমিল্লা বোর্ড 9 আসে, বরিশাল বোর্ড 17 আছে, কিন্তু এটা পুরাতন বইয়ে ছিল, তোমাদের বইয়ে নাই, পড়া লাগবে না। 17 নম্বর নিচের কোনটি তৎসম শব্দ? তাহলে এটা তোমাদের বইয়ে আছে, এটা হচ্ছে গ্রহ। তারপরে 18 নম্বর তোমাদের বইয়ে নাই, পড়তে হবে না। 19 নম্বর তোমাদের বইয়ে নাই, পড়তে হবে না। 20 নম্বর তোমাদের বইয়ে নাই, পড়তে হবে না। 21 নম্বর পাদ্রি কোন ভাষার শব্দ? পাদ্রি কোন ভাষার শব্দ? এটা হচ্ছে পর্তুগিজ ভাষা। তারপরে 22 নম্বর তোমাদের বইয়ে নেই, পড়তে হবে না। 23 নম্বর হাত শব্দটি কোন শ্রেণীর? হাত শব্দটি হচ্ছে তদ্ভব শব্দ। হাত হচ্ছে তদ্ভব। দেখো এটা রাজশাহী বোর্ড 17 সালে আসছে, তারপরেও তোমাকে টিক দিয়ে রাখছি, পড়তে বলছি কেন? তোমার বইও আছে, পুরাতন বইও ছিল, তোমাদের বইও আছে, এই জন্য পড়বা। 24 নম্বর সমঝোতা কোন ভাষা থেকে আগত হয়েছে? সমঝোতা এটা হিন্দি শব্দ। এরা কোন শব্দ? হিন্দি, এটা পড়বা। 25 তোমাদের বইয়ে নাই, পড়া লাগবে না। 26 তোমাদের বইয়ে নাই, পড়া লাগবে না। 27 তোমাদের বইয়ে নাই, পড়া লাগবে না। 28 পড়া লাগবে না। 29 পড়া লাগবে না। 30 পড়া লাগবে না। 31 পড়লেও পড়তে পারো, না পড়লেও নাই। তৎসম শব্দ কোনগুলো? উত্তরটা হবে আকাশ, বৃক্ষ, ধর্ম। পৃথিবীটা তোমাদের বইয়ে সম্ভবত নাই, তাহলে এই উত্তরটা হবে খ, আকাশ, বৃক্ষ, ধর্ম। তো উত্তরটা হবে কি? খ। আবার 32 আদালত কোন ভাষা শব্দ? এটা যশোর বোর্ড 24 সালে আছে। উত্তরটা হবে আরবি। কোন ভাষা শব্দ? আরবি। কোনটি দেশি শব্দের উদাহরণ? উত্তরটা হবে কোনটি দেশি শব্দের উদাহরণ? উত্তর হবে চারপেট। উত্তরটা হবে চারপেট। মহকুমা, এটা তোমাদের বইয়ে নাই, পড়তে হবে না। 35 নম্বর সচিবালয় কোন শব্দ হিসেবে পরিচিত? সচিবালয় পারিভাষিক শব্দ। উত্তরটা হবে খ, পারিভাষিক শব্দ। ওই যে তৎসমের পরে যে পারিভাষিক কথাটা আছে ওইখানে পাবা। 36 নম্বর দোকান কোন ভাষার শব্দ? কুমিল্লা বোর্ড 23 সালে আসছে, ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ফার্সি শব্দ। দোকান ফার্সি শব্দ। গরমিল গঠন বিবেচনায় কোন শব্দ? অবশ্যই সাধিত শব্দ, কারণ গঠন বিবেচনা বললেই হাসবে মৌলিক আর সাহিত্য। পৃথিবীতে যত শব্দ আছে, যেমন যদি মানুষের কথা বলি তাহলে 2 টাইপের, এটা হচ্ছে ছেলে, একটা মেয়ে। এটা গঠন বিবেচনা 2 প্রকার, এটা শব্দ, এটা মৌলিক, এটা সাহিত্য। 38 নম্বর কোনটি তৎসম শব্দ? কোনটি তৎসম শব্দ? সচিবালয়। কোনটি তৎসম শব্দ? এটা হচ্ছে 38 হচ্ছে ক, সচিবালয়। আচ্ছা 39 নাম্বার ফার্সি শব্দের উদাহরণ নিচের কোনগুলো? ফার্সি শব্দের উদাহরণ নামাজ, রোজা, ক। 40 নম্বর ফার্সি শব্দ নয় নিচের কোনটি? উত্তরটা হবে 4, চশমা। ফার্সি না, ফরাসি শব্দ নয় কোনটি? এটা হচ্ছে চশমা। উত্তরটা হবে চশমা। 41 পড়া লাগবে না। 41 আমদানি তোমাদের বই আছে, কিন্তু রপ্তানি নাই, পূর্বের বইয়ে ছিল, তাহলে আমদানি রপ্তানি বললে এটা উত্তরটা হবে ফার্সি। ক্লিয়ার? তারপরে দেখো 42 নাম্বার তুষক কোন ভাষা থেকে আগত হয়েছে? এটা হচ্ছে ফার্সি শব্দ।
43 নম্বর খুবই ইম্পর্টেন্ট, কলম, বাকি, আদালত কোন ধরনের বিদেশি শব্দ? রাজশাহী বোর্ড 2023 সালে আসে। উত্তরটা হবে কি? উত্তরটা হবে আরবি শব্দ। আরবি শব্দ। দারোগা কোন ভাষার শব্দ? দিনাজপুর 2023 সালে আসে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হবে তুর্কি শব্দ। কি শব্দ? তুর্কি শব্দ। 45 দুযোগ কোন ভাষার শব্দ? এটা হচ্ছে ফার্সি শব্দ। আর এরকম দুযোগ জাহান্নাম যদি বলতাম তাহলে আরবি শব্দ হতো। 46 নম্বর দুলাই শব্দটি কোন ভাষা থেকে আগত আসে? এটা হচ্ছে হিন্দি শব্দ। তোমরা এগুলো মনে রাখতে পারবো না, এই জন্য আমার টেকনিক দেওয়া আছে, ক্লাসের টেকনিকগুলো দেখে আসবা। 47 তোমাদের বইয়ে নাই, পড়তে হবে না। 48 তোমাদের বইয়ে আছে এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসছে। লাগাতার কোন ভাষার শব্দ? উত্তরটি হচ্ছে হিন্দি। তারপরে আতেল, এটা তোমাদের বই আছে। আতেল শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আতেল শব্দটি এসেছে ফরাসি শব্দ থেকে, ফরাসি। 50 কোনটি আরবি শব্দ? এটা হচ্ছে কলম। 51 নম্বর কোনটি ফার্সি ভাষা থেকে আগত হয়েছে? উত্তরটি হবে খ, দোকান। 52 নম্বর নিচের কোনটি ফরাসি শব্দ? উত্তরটি হবে আতেল। দেখো 53 নম্বর তোমাদের বইয়ে নেই, পড়তে হবে না। 54 নম্বর সমাস প্রক্রিয়ায় যে শব্দ সাধিত হয় তাকে বলা হয় সাহিত্য শব্দ, তাকে বলা হয় কি? সাহিত্য শব্দ। 55 তোমাদের সম্পাদকীয় শব্দটি কোন প্রত্যয় যুগে গঠিত? সম্পাদকীয় সম্পাদকীয় শব্দটি যে সাধিত শব্দ, এটা তোমাদের বই আছে, কিন্তু কোন প্রত্যয় দিয়ে গঠিত এটা কিন্তু তোমাদের বইয়ে নাই, তাহলে পড়া লাগবে না, শেষ। 56 নম্বর আমি একটি সাদা ফুল তুলেছি। সাদা ফুল, সাদা বিশেষণ, ওই যে আমরা উদাহরণের মধ্যে পড়ছিলাম কিন্তু, ঠিক আছে। অনুশীলনের এমসিকিউর উপরে যে প্রথম লাইনগুলো দেওয়া আছে পদের মধ্যে এনেছিল সাদা, তাহলে এখানে এনেছিল লাল ফুল তুলেছে, এখানে সাদা, সাদা, তাহলে এটা কি? বিশেষণ। কি হবে? বিশেষণ। তামিল শব্দ, তামিল ভাষার শব্দ কোনটি? 57 নম্বরটা, এটা তোমাদের বইয়ে নেই, পড়া লাগবে না। 18 নম্বর বোতল কোন ভাষার শব্দ? এটা হচ্ছে ইংরেজি ভাষার শব্দ, এটা তোমার বইয়ে আছে, পড়বা। তারপর দেখো 59 নম্বর নিচের কোনটি হিন্দি শব্দ? তোমাদের এটা উত্তরটা হবে হিন্দি শব্দ আসলে সমঝোতা, উত্তর হবে গ, সমঝোতা। 60 তোমাদের বইয়ে নাই, পড়া লাগবে না। 61 তারিখ কোন ভাষার শব্দ? তারিখ শব্দটি আরবি ভাষার শব্দ। কোন ভাষার শব্দ? দেখো এটা চট্টগ্রাম বোর্ড 13-তে আসে, দিনাজপুর 15-তে আসে, পুরাতন বইও ছিল, তোমাদের বইও আছে, এই জন্য পড়া লাগবে। 62 তোমাদের বইয়ে নাই, পড়া লাগবে না। 63 চশমা কোন ভাষার শব্দ? এটা দেখো কুমিল্লা বোর্ড 2010 সালে আসছে, বরিশাল বোর্ড 2023 সালে আসছে। উত্তরটি হবে খ, ফার্সি, চশমা ফার্সি। তো পুরাতন বইও ছিল, তোমাদের বইও আছে, এই জন্য পড়া লাগবে। 64 নম্বর পরিবর্তিত উচ্চারণের এটা তোমাদের বইয়ে নেই, পড়া লাগবে না। ডিপো কোন ভাষার শব্দ? এটা পড়বা ফরাসি, ডিপো হচ্ছে ফরাসি শব্দ। 66 নম্বর নিচের কোনটি ফরাসি শব্দ? তাহলে উত্তরটা হবে কার্তুস, কার্তুস তোমাদের বইয়ে আছে, পড়তে হবে। কোনটি 67 নম্বর কোনটি ফার্সি শব্দ? সিলেট বোর্ড 2023 সালে আসে, উত্তরটি হবে খ, কারখানা। 68 নম্বর ফরাসি শব্দ কোনটি? উত্তরটি হবে 4, কুপন। তারপরে 69 নম্বর দেখো কোনটি ফার্সি শব্দ? কোনটি কি ফার্সি শব্দ? তাহলে দেখো উত্তরটা হবে ক, দোকানো এবং গ, চশমা। ক এবং গ দুটা উভয়ই হবে। 70 নম্বর কোনটি তুর্কি শব্দ? তাহলে কোনটি তুর্কি শব্দ? এটা হচ্ছে দারোগা। 71 নম্বর নিচের কোনটি পর্তুগিজ শব্দ? উত্তরটি হবে গ, বালতি। দেখো এটা চট্টগ্রাম বোর্ড 2016 সালে আসছে, তোমাদের বইও আছে, পুরাতন বইও ছিল, এই জন্য তো এটা কিন্তু পড়তে ক্রস দেয় না, পড়তে বলছে। 72 নম্বর কারখানা কোন ভাষার শব্দ? উত্তরটা হবে ফার্সি। তারপরে দেখো 73 নম্বর পাউরুটি, বালতি কোন ভাষার শব্দ? পর্তুগিজ। দেখো এটা ঢাকা বোর্ড 2019 সালে আসছে, তোমাদের বইও আছে, এই জন্য পড়তে হয়েছে। 74 তোমাদের বই নেই, পড়া লাগবে না। 75 কার্তুস কোন ভাষার শব্দ? কার্তুস হচ্ছে ফরাসি শব্দ। 76 নম্বর রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? বরিশাল বোর্ড 24 আছে, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে, ফরাসি শব্দ। হরতাল তোমাদের বই নেই, পড়তে হবে না। চাহিদা তোমাদের বই নেই, পড়াতে হবে না। তারপরে 79 নম্বর পর্তুগিজ শব্দ নিচের কোনটি? উত্তরটা হবে হ, চাবি। চাকর, দারোগা শব্দ দুটি কোন ভাষা থেকে আসছে? এটা উত্তরটা হবে তুর্কি। দেখো কুমিল্লা বোর্ড 2017 সালে আসে, তারপরে পড়তে বলছি। 81 নম্বর চাকর, চাকু, দারোগা দেখো রাজশাহী বোর্ড 19 আসছে, সিলেট বোর্ড 13-তে আসে, তারপরে পড়তে বলছে, কারণ তোমাদের বইও আছে, উত্তরটা হবে খ, তুর্কি। তারপরে 82 পড়তে হবে না, 83 পড়তে হবে না। 84 নম্বরটা পড়ো কোনটি দেশি শব্দ? এই উত্তরটা হবে খ, কোলা। 85 নম্বর তোমাদের বইয়ে নেই, পড়তে হবে না। 86 নম্বর নিচের কোনটি ফার্সি শব্দ? উত্তরটা হবে চশমা, উত্তরটা হবে গ, চশমা। 87 নম্বর কোনটি ফরাসি শব্দ? ফরাসি, উত্তরটা হবে খ, ডিপো। 88 নম্বর প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বিবর্তিত শব্দগুলো হচ্ছে কি কি? আচ্ছা, হাতি, ঘোড়া, সাপ তোমাদের বইয়ে হাতি, ঘোড়া, সাপ বইয়ে থেকে আসে, এটা বরিশাল জেলা স্কুলে আসছে, হাতি, ঘোড়া, সাপ, উত্তরটা হবে খ। একটু কঠিন করে দিলে এরকম টাইপের প্রশ্ন দিতে পারে। 88 নম্বরের মতো তোমাদের টেস্টের জন্য এভাবে করো। 89 নম্বর এটা হচ্ছে কোনটি হিন্দি শব্দ? আমরা জানি ক, লাগাতার। আমার টেকনিকগুলো বারবারও বলতেছে, দেখে নিও, তাহলে আর কঠিন লাগবে না। 90 পড়তে হবে না তোমাদের বইয়ে না। 91 পড়তে হবে না, 92 পড়তে হবে না, 93 পড়তে হবে না, 94। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বাংলা শব্দগুলোকে কয়টি ভাগে ভাগ করা যায়? উত্তরটি হবে 3 ভাগে। কয়টি ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। তারপরে 95 গঠন অনুসারে কত প্রকার? 2 প্রকার, এটা হচ্ছে মৌলিক, এটা হচ্ছে সাধিত। 96 পড়তে হবে না তোমাদের বই নয়, 97 পড়তে হবে না, 98 পড়তে হবে না, 99 পড়তে হবে না, 100 পড়তে হবে না, 101 না, 102 না, 103 পড়তে হবে না, এগুলো তোমাদের বইয়ে নাই। আশা করি তোমরা বুঝতে পারছো যে কোনগুলো পড়তে হবে, কোনগুলো পড়তে হবে না। আমার ক্লাসগুলো করে তোমার এই একটা বেনিফিট পাবা, তোমাদেরকে গুরুত্বপূর্ণ লাইনগুলো বলে দিচ্ছি। আর ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো না, এবং তোমরা প্লে লিস্ট দেখে টেস্টের আগে সবগুলো ভিডিও দেখে শেষ করবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।